এবং জনগণ ইচ্ছা করলে এই সরকার বা রাষ্ট্রকে বদলিয়ে নতুন ধরনের রাষ্ট্র গণসার্বভৌমত্বের ভিত্তিতে কায়েম করতে পারে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান আছে, এটা জনগণের অধিকার। তুমি আমার স্বার্থ দেখছো না, আমি তোমাকে বদলে দেব, ঠিক আছে না? আমি অনেক আরো ব্যাপার আছে, নো কি বলে, নো রিপ্রেজেন্টেশন নো ট্যাক্স। যে আমি রাষ্ট্রকে ট্যাক্স দিই যদি আমার প্রতিনিধি থাকে রাষ্ট্রে, খুব কম, বেসিক এটা, একেবারে সর্বপক্ষা কক মানে রাজনীতি, যে আমার কোনো প্রতিনিধি নাই যে রাষ্ট্রে, সেই রাষ্ট্রে ট্যাক্স দিতে আমি বাধ্য। আমি ট্যাক্স দেবো না, আমার কি উপকার, আমি কেন দেবো? আমার ট্যাক্সে আমলারা চলবে না, দরকার তো নেই। আমি যদি মনে করি উপজেলা আমি চালাতে পারি আমাদের নির্বাচনের দ্বারা, সেটা উপজেলা ব্যবস্থার মধ্যে হতে পারে, কিংবা সেটা হতে পারে যে কোনো জায়গায়, সেটা হতে পারে। যেমন আমরা এটা হতে পারে সেটা উপজেলা এটা একটা প্রশাসনিক ব্যবস্থা, এখানে হতে পারে। তো জনগণ কি পারবে না তাদের যে উপজেলা, তাদের যে ইউনিয়ন, তাদের যে গ্রাম, এটাকে তারা পরিচালনা করে পারবে না? তারা অবশ্যই তারা পারবে, কেন পারবে না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জনগণের ক্ষমতা, এই যে স্থানীয় সরকার ব্যবস্থা, তার যে ক্ষমতা চর্চা করবার, তার যে সুযোগ, তার যে চর্চা করবার তার যে অধিকার, এই দুটোই কিন্তু তথাকথিত রাষ্ট্রের সার্বভৌমত্বের নামে হরণ করা হচ্ছে। তাহলে রাষ্ট্রের সার্বভৌমত্ব আর গণসার্বভৌমত্ব পরস্পর বিরোধী একটা ধারণা, এবং আমাদেরকে কখনো বোঝানো হয়নি রাষ্ট্র ততক্ষণ গণতন্ত্র থাকে যতক্ষণ সেখানে গণসার্বভৌমত্ব কায়েম থাকে, মানে জনগণের সামষ্টিক অভিপ্রায় যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ধারণ করে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রটা আপনার গণতান্ত্রিক। এবার দেখুন, এই যে আমি এই কথাগুলো বললাম আপনাদের, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক আছে? এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচনটা এখন যারা নির্বাচন চাইছে, ওরা কিসের নির্বাচন চাইছে? তারা চাইছে সরকারের নির্বাচন, মানে তারা বলছে রাষ্ট্র যা আছে এখন যেভাবে জনগণের ক্ষমতা হরণ করে জনগণের বিপরীতে একটা প্যারাসিটিক, একটা পরজীবী জোকের মতন জনগণের টুটি টিপে ধরে রেখেছে যে রাষ্ট্র, এই রাষ্ট্র যেমন আছে থাকবে, কিচ্ছু বদল হবে না, শুধুমাত্র আওয়ামী লীগের জায়গায় নির্বাচন করে বিএনপিকে বসিয়ে দেওয়া, বাস আমাদের দেখ না, আমাদের নাকি এটাই, এই জন্য নাকি আমরা সব আপনার এত বড় গণপ্রদান করলাম। ঠিক আছে? তাহলে আলোচনার ক্ষেত্রে দেখ, আলোচনার পদ্ধতিটা কি? আলোচনার পদ্ধতি কখনোই রাষ্ট্রকে কেন্দ্র করে হচ্ছে না, সব সময় সরকার কেন্দ্রিক। এরপরে কি হচ্ছে? এরপরে দেখা গেল জনগণ তো নাই গণঅভ্যুত্থান করে, জনগণ গণঅভ্যুত্থান করবে, কিন্তু জনগণ না। এরপরে সরকার কার সঙ্গে কথা বলছে রাজনৈতিক দলগুলো, মানে লুটেরা মাফিয়া শ্রেণীর যারা প্রতিনিধি। এখন আপনারা বলবেন যে এনসিপি কে লুটেরা মাফিয়া শ্রেণীর প্রতিনিধি? হ্যাঁ, আপনি যদি নির্বাচনের পথে যান তাহলে আপনি তাই তো হবে। আপনি কাকে রিপ্রেজেন্ট করছেন? আপনি কাকে রিপ্রেজেন্ট করবেন? কারণ আপনি যদি এই নির্বাচনে ডামাডোলে ঢোকেন, আপনাকে অবশ্যই লুটেরা মাফিয়া শ্রেণীর টাকা ছাড়া আপনি 2 কোটি টাকা কি 5 কোটি টাকা তা আপনি পাবেন না। যদি না পান, আপনি নির্বাচন কি করে করবেন? তাহলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সত্যিকারের জনগণের প্রতিনিধি নির্বাচিত হতে হলে আমাকে অবশ্যই এই রাষ্ট্রকে বদলাতে হবে। এবং সেই নির্বাচন যে শুধুমাত্র জাতীয় সরকার নির্বাচন হতে হবে তা তো না, কারণ জনগণ বিভিন্ন প্রতিষ্ঠানও নির্বাচন করবে। দেখুন, আমাদের কি স্থানীয় সরকার ব্যবস্থা নাই? স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে গঠনতন্ত্র প্রণয়নের জন্য যে নির্বাচন, এটা আবার আলাদা, এটা কিন্তু সরকার নির্বাচন না, এটাকে বলে গণপরিষদ নির্বাচন বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন। তাহলে এক না, সরকার নির্বাচন সম্পূর্ণ আলাদা জিনিস। আর প্রথম কাজটা হচ্ছে রাষ্ট্র গঠনের জন্য যাদেরকে আমরা নির্বাচিত করবো, যারা আমাদের অভিপ্রায় নিয়ে গণপরিষদে যাবেন এবং গণপরিষদে বসে
তারা কি করবেন, জনগণের কোনটা অভিপ্রায়, তারা কি চেয়েছে কি চায়, এটাকে তারা একটা ভাষা, একটা সাংবিধানিক ভাষায়, একটা গঠনতান্ত্রিক ভাষায় তারা এটাকে লিখবে, ঠিক না? তাহলে গণপরিষদ নির্বাচন চরিত্রের দিক থেকে একদমই আলাদা। সেখানে যাবে কারা, যারা জনগণের অভিপ্রায়কে যেমন ধারণ করে, তেমনি রাষ্ট্রের গঠনতন্ত্র, আইন, সংস্কৃতি, ঐতিহ্য, জনগণের নৈতিক মূল্যবোধ সবকিছু সম্পর্কে তার একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। কিন্তু এখন সরকার নির্বাচনের জন্য যে জাতীয় পরিষদ নির্বাচন হয়, সেখানে সব জায়গায় গার্মেন্ট ব্যবসায়ী, আমি অধিকাংশই, অথবা ব্যবসায়ীদের আপনারা করেন, এই ব্যবসায়ীরা কিন্তু আপনাদের জন্য আইন তৈরি করে। তো এই ব্যবসায়ী কি জনগণের জন্য আইন তৈরি করবে? করবে না। এর জন্য তাকে পারেন। তারা খেয়াল করেন, আমরা কি বুঝতেছি না, একটা হলো গাঠনিক ক্ষমতা। গাঠনিক ক্ষমতা হলো জনগণের সেই ক্ষমতা যেটা গণ আন্দোলনের মধ্য দিয়ে তার হাতে আসে। এটাকে অনেক সময় বলা হয় যে আমাদের যে সকল গঠনতন্ত্র নিয়ে যেসব তর্ক বিতর্ক চলছে দেশে এবং বিদেশে, এই গঠনতান্ত্রিক ক্ষমতাটা গাঠনিক মুহূর্ত হিসেবে আসে। গাঠনিক মুহূর্ত মানে ওই সময়কাল, যে সময়কালে জনগণ যা বলে, জনগণ যেমন করে রাষ্ট্রকে পরিচালিত করতে চায় তেমনি করে পরিচালিত করবার অধিকার সে অর্জন করে, রক্ত দিয়ে, শহীদ হয়ে, পঙ্গু হয়ে। তাহলে 5 তারিখে সেই গাঠনিক মুহূর্ত হাজির ছিল, হাজির হয়ে গিয়েছিল। শেখ হাসিনা পলায়নের কোনো রাষ্ট্র ছিল না। বলে রাষ্ট্র ছিল না মানে কি আইন ছিল না? না, ছিল অবশ্যই, কিন্তু রাষ্ট্র ছিল না। মানে রাষ্ট্র, নতুন রাষ্ট্রটা কেমন হবে, তার গঠনতন্ত্র কেমন, তার যে প্রিন্সিপালস গুলো কি হবে, এটার কোনো নতুন প্রক্রিয়া এই সময়টাতে ছিল না। তখন কি দরকার ছিল? তখন আমি বলেছিলাম উচিত হবে যারা গণ আন্দোলন করেছেন এবং গণ অভ্যুত্থান করেছেন, এটাই ইতিহাসের নিয়ম যে তারা পরিষ্কার ঘোষণা দেবেন যে আজ থেকে আমরা জনগণের পক্ষে ক্ষমতা গ্রহণ করলাম। আজ থেকে আমরা জনগণের পক্ষে ক্ষমতা গ্রহণ করলাম এবং সংবিধান বাতিল, সংবিধান বাতিল, আমরা ক্ষমতা গ্রহণ করলাম। আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়ন পর্যন্ত দেশে যে আইনের সঙ্গে জনগণ পরিচিত, সেই আইন মোতাবেক রাষ্ট্র চলবে। শুধু পার্থক্য হচ্ছে এই যে আইনগুলো আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সংঘাতপূর্ণ, সে আইনগুলো আপনি বাতিল হয়ে যাবে। তাহলে আপনি একটা গণতান্ত্রিক নীতির মধ্য দিয়ে রাষ্ট্রটা চলছে, আপনি একটা গাঠনিক মুহূর্তের যে সরকার, যেটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলা হয়। অন্তর্বর্তীকালীন সরকার মানে কিন্তু দুইটা নির্বাচনের মাঝখানে সরকার না, মানে অন্তর্বর্তীকালীন নির্বাচনী সরকার না, এটা কোনো দরকার নেই রাষ্ট্রে। অন্তর্বর্তীকালীন সরকার মানে হচ্ছে সে একটা ব্যবস্থা থেকে আরেকটা ব্যবস্থা যখন রূপান্তরিত হচ্ছে, ওই গাঠনিক মুহূর্তের সময়কালের সরকার। এই সরকারের কাজ কি? এই সরকারের কাজ হচ্ছে একটা নতুন গঠনতন্ত্রের খসড়া হাজির করা এবং নতুন গঠনতন্ত্র ওই নতুন গণপরিষদে, নির্বাচিত গণপরিষদে এটা পাশ করে জনগণকে দেওয়া, যে তোমাদের অভিপ্রায়ের ভিত্তিতে আমরা একটা সংবিধান বা গঠনতন্ত্রের খসড়া তৈরি করেছি, এবার তোমরা দেখো তোমাদের অভিপ্রায়ের সঙ্গে এটা মেলে কিনা। এটাকে বলে রেফারেন্ডাম। রেফারেন্ডামে যখন গঠনতন্ত্র গৃহীত হয়, তখন সেই গঠনতন্ত্রের ভিত্তিতে সরকার নির্বাচন হয় এবং ওই যে গণপরিষদ নির্বাচিত হয়েছিল সে নতুন সরকারের কাছে ক্ষমতা দিয়ে বিরক্ত হয়, নতুন রাষ্ট্রের যাত্রা শুরু হয়। এটা সব দেশে, নতুন কিছু নেই।
তাহলে দেখা গেল এই যে ব্যাপার, এই যে আমি এতগুলো কথা বললাম, কোথাও কি আমি বিপ্লব কথাটা বলেছি? বলিনি, দরকার তো নেই।